লেপচা জগতের পাইন ভিউ পয়েন্টের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকেই আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। দার্জিলিংয়ে আমরা দুদিন পর ছিলাম, তো আজকে আমরা বাড়ির পথে যাচ্ছি এবং আমরা নামছি দার্জিলিং থেকে মিরিক হয়ে। প্রচণ্ড ঠান্ডা লেগে শরীর টরীর খারাপও হয়েছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। দেখুন পুরো চারিদিকটা একদম মেঘলা মেঘলা, অন্ধকার অন্ধকার একটা পরিবেশ। এ কি রে বাবা, কোন জায়গায় এসে পড়লাম রে বাবা? এ তো পুরো ভূতের সিরিয়ালের শুটিং স্পট বলে মনে হচ্ছে। এ তো মেঘ কুয়াশা সমস্ত পাইন গাছের জঙ্গল বেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এই অঞ্চলের মানুষজন থাকে কি করে? এদিকে টেম্পারেচার 5 ডিগ্রি চলছে। গাড়ি থেকে বাইরে পা রাখা মাত্রই একবারে হি হি করে কাঁপুনি ধরে গেল। এই অঞ্চলের মানুষদের কাছে ডেকে বড্ড জানতে ইচ্ছা করে, দাদা এখানে তোমরা থাকো কি করে গো? তোমাদের দেশে রোদ হয়, রোদ চেনো তোমরা, এরকম ভুতুড়ে পরিবেশে টিকে থাকো কি করে গো? এ তো যা অবস্থা, এক হাত দূরে কি আছে সেটাকেই আর ভালো করে দেখতে পাচ্ছি না। এখানে বেশি ঠান্ডা লাগছে না? আরো অনেক বেশি ঠান্ডা লাগছে। দার্জিলিংয়েও এতটা ঠান্ডা লাগেনি, এইখানে মানে যে পরিমাণ এসে ঠান্ডা লাগছে। পেছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে 20 টাকা করে দিতে হবে। পুরো হাত পা কাঁপছে, আবার নাক ফাঁক আবার বন্ধ হয়ে যায়। এতদিন ঠিক ছিল, আবার সেই একই অবস্থা। আর অন্ধকারে এমন কিছু দেখা যায়নি, মানে স্ক্রিনেও এইখানেও পুরো আলো থাকলে ছবিটা ভালো আসে, এইখানেও পুরো অন্ধকার দেখা যায়। হ্যাঁ, পুরো ধোঁয়া। এই যে উপরে দেখুন পুরো ধোঁয়া, এই দিকটা শুধু লেখাটা দেখা যাচ্ছে, বাকি এই যে ওপরে দেখুন পুরো ধোঁয়া, পুরো কুয়াশা, কি জ্বালা। হিমালয়ের কোলে একটা ছোট্ট গ্রাম হচ্ছে লেপচা জগৎ। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে এক ঝলক দেখতে নেমে পড়েছিলাম এখানে। রাস্তার পাশেই রয়েছে পাইনের জঙ্গল, যার পোশাকি নাম পাইন ভিউ পয়েন্ট। বিরাট বিরাট পাইন গাছগুলোকে মাথা উঁচু করে দেখতে গিয়ে রীতিমতো ঘাড় ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। সূর্য দেখবো কি, পাইনের জঙ্গল ভেদ করে চোখ আর আকাশ পর্যন্ত পৌঁছচ্ছিলই না। এই হচ্ছে লেপচা জগৎ। চারিদিকটা এত কুয়াশার মেঘে ভরা, পুরো অন্ধকার লাগছে। আমাদের যারা সহকর্মী অন্যান্য গাড়িতে ছিলেন তারা অলরেডি ভেতরে ঢুকে গেছেন, তো আমি আর ভেতরে ঢুকলাম না, কারণ এত অন্ধকার আর ঘুরতেও অনেকটা সময় লাগবে। এত কম টাইমে এত দ্রুত ওইভাবে ঘুরে আসা সম্ভব নয়। অযথা পাহাড়ে উঠবো আবার নামবো, হাঁপিয়ে যাব, তার থেকে বাবা দরকার নেই। আমরা এবার অন্য স্পটে যাব। দাঁড়িয়ে রয়েছি ভারত নেপাল সীমান্তে। পেছন দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গলিতার ভিউ পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডায় অবস্থা খুব খারাপ, কি জানি কেন যত বেলা বাড়ছে তত ঠান্ডা আমার আরও বেশি লাগছে। এদিকে নাকের অবস্থাও খুব খারাপ। আর এখান থেকে যে ভিউটা দেখতে পেলাম বা পাচ্ছি সেটা খুব সুন্দর, কিন্তু এখনো মানে প্রচণ্ড কুয়াশা। দুপুর প্রায় হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশাচ্ছন্ন, চারিদিকে মেঘ, একটু একটু অন্ধকার, এরকম একটা ভিউ। কনকনে ঠান্ডায় আমার অবস্থা অত্যন্ত খারাপ। ঘন কুয়াশায় ওই দিকটাতে ঠিক কি আছে সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বেলা যত বাড়ছে কুয়াশা কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। ভাগ্যটা আমাদের আজকে অত্যন্ত খারাপ, এটুকু বুঝে গেলাম। এই যে পেছনে ভিউ পয়েন্ট পেছনে নয়, পেছনে ভিউটা, আর এই যে ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বসার জায়গা এখানে করা আছে, আর আমার পেছন দিকে একটা ছোট্ট মার্কেট আছে, বিভিন্ন শীতের জিনিসপত্র, ম্যাগি এই সমস্ত পাওয়া যাচ্ছে। মিরিক থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে ভারত নেপাল সীমান্ত। সেখানেই রয়েছে এই গলিতার ভিউ পয়েন্ট, যেটাকে আবার সীমানা ভিউ পয়েন্টও বলা হয়। আর এখানে একটা ছোট্ট মার্কেটও রয়েছে, তবে আমাদের কেনাকাটা করার মতো এখানে কিছুই ছিল না। এসব দেখতে দেখতেই চলে গেলাম সরাসরি ভারত নেপাল সীমান্তে। আমরা এখন দেখতে যাব পশুপতি মার্কেট। বর্ডারে দেখলাম বেশ ভালো রকম নিরাপত্তা রয়েছে। ভারত এবং নেপাল এই দুই দেশের সৈন্য সামন্তরা একদম সিরিয়াস মুখ করে পাহারা দিচ্ছেন। নেপালে দাঁড়িয়ে রয়েছি এখন, পেছনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নেপাল। তো এখানে আসার সময় ওই আধার কার্ড অরিজিনাল রাখতে হবে, ওই আধার কার্ডটাই চেক করলো আর এন্ট্রি করলো। আর ঠান্ডায় আবার নাক দিয়ে প্রচণ্ড কোল্ড অ্যালার্জিতে জল টল বেরোনো শুরু হয়ে গেছে। পশুপতি মার্কেটের উদ্দেশ্যে এখন সবাই যাচ্ছে, আমিও যাই, দেখি কি হয়। এসব করতে করতেই চলে এলো পশুপতি মন্দির। নেপাল ভারত বর্ডার থেকে পশুপতি মার্কেট যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে। পশুপতি মার্কেট যাওয়ার আগে রাস্তাতে পড়লো পশুপতি মন্দির। তো আমাদের যিনি ড্রাইভার উনি এখন ওইখানে আমাদের নামিয়ে দিলেন।
ছোট্ট একটা মন্দির, তেমন কিছু নয়, মন্দিরটা একটু ঢুকে একটা প্রণাম করে তারপর আবার বেরিয়ে যাব। মন্দিরটা ভীষণ যে গর্জাস তা কিন্তু নয়, ছোট্ট সুন্দর নিরিবিলি আর 5টা মন্দিরের মতোই। আমরা যে সময় পৌঁছলাম সেই সময় আমরা ছাড়া আর কেউই ছিলেন না। শান্ত মন্দিরটা হঠাৎ যেন আমাদের কিচিরমিচির শব্দে কিছুটা প্রাণ ফিরে পেল। বিগ্রহ দর্শন করে একটু মন্দির চত্বরটা ঘুরে নিলাম। এখন এই হয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে। এরপরে পশুপতি মার্কেট ঘোরার পালা। শুনেছিলাম এখানে সস্তায় অনেক ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখলাম তার পুরোটাই উল্টো। দাম এখানে মোটেই কম নয়। এখানে মূলত কিছু ব্র্যান্ডেড জিনিসের ডুপ্লিকেট কপি বিক্রি হয়। বেশিরভাগ জিনিসই ভারত থেকে তৈরি হয়ে আসে। এনারা ওপরে ব্র্যান্ডের লোগো বা নামটা বসিয়ে দেন, তারপরে বেশ কিছুটা বেশি দামে পর্যটকদের কাছে বিক্রি করেন। পশুপতি মার্কেটে এখন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেরকম কিছু এখানে নেই। মানে আমাদের তো ওখানে সবই পাওয়া যায়, নতুন করে আর এখানে কিছু দেখারও নেই, আর খুব একটা ভিড় টিড়ও নেই। এই যে দেখুন মার্কেটটা, আর ঢালু রাস্তা নেমে যাচ্ছে, আমরা সবাই হাঁটছি। এই যে পেছনে আমাদের সবাই আছেন, খুব একটা ভিড় নেই। আর এখনো পর্যন্ত আমার নতুন কোনো মানে জিনিস চোখে পড়েনি আর কি, যেটা এখান থেকে কিনে নিয়ে যাওয়ার মতো। আমার যা মনে হলো আজকের যুগে, অর্থাৎ এই গ্লোবালাইজেশনের যুগে এখানে কেনাকাটা করে তেমন কোনো লাভ নেই। আমার তো ব্যক্তিগতভাবে কিছুই কেনাকাটা করার ছিলও না, তাই আমি কিছুই কিনলাম না। মার্কেটেও গিয়ে দেখলাম পুরোপুরি জনশূন্য এলাকা, কয়েকটা মাত্র দোকান। সেখানে মোটামুটি যারা রয়েছেন, অর্থাৎ যারা ব্যবসা করছেন, তারা বসে বসে মাছই তাড়াচ্ছেন, কারণ কাস্টমার নেই বললেই চলে। বেশ কিছুটা হাঁটাহাঁটি হয়ে গেল আমাদের, এটুকুই উপকার। সারাক্ষণ গাড়িতে বসে বসে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল। এই ফাঁকে যাই হোক একটু ক্যালোরি বার্ন হয়ে গেল। গাড়ি একটা জায়গায় নামিয়ে দিয়ে অপেক্ষা করছিল। আমরা আবার মার্কেট ঘুরে হেঁটে হেঁটে গাড়ির কাছেই ফিরে এলাম। এখন দুপুর 1:40 মতো বাজে, কিন্তু আমরা হতাশ, কারণ পশুপতি মার্কেটে কিছুই নেই, পুরো ফাঁকা। 2-4টা লোক আছে আমাদের মতো, যারা কিছু কেনাকাটার মতো আর নেই, যারা কিছু না জেনে আসছে। শুধু বিদেশ ভ্রমণ হলো, তাই তো? বিদেশ ভ্রমণটা হলো। পশুপতি মার্কেট থেকে সোজা পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেট দেখতে। দাঁড়িয়ে রয়েছি এখন গোপালধারা টি এস্টেটের মধ্যে, ঘুরে বেড়াচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি চায়ের বাগান আর চায়ের বাগান। কোন দিকে যে তাকাই তার ঠিক নেই। এখানে পাহাড়ের উচ্চতা খুব একটা বেশি নয়, আর ঠান্ডার পরিমাণটাও কিছুটা কম, যদিও তখনও কুয়াশা রয়েছে। কুয়াশা ভাই আর কাটবে না সারাদিন ধরে। এখানেও পাইন গাছ রয়েছে, কিন্তু সেগুলো মনে হলো একটু ছোট সাইজের। পাহাড়ের ধাপে ধাপে চায়ের গাছ। গোপালধারা টি এস্টেট, এই নামটা অনেকদিন ধরেই শুনে আসছিলাম। যাই হোক, অবশেষে দেখার ভাগ্য হয়েই গেল। এখানে আরো একটা ভালো ব্যাপার হলো, চায়ের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাসরি চা খাওয়া যায়। আরে খাওয়া যায় বলেছি বলে আবার এটা ভেবে বসবেন না যে আমি চা গাছ থেকে পাতা তুলে তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। চা বাগানগুলোর মধ্যেই অনেক চায়ের দোকান রয়েছে, এখান থেকে চা পাতা কেনাও যায়। আবার পর্যটকেরা বললেই তারা গরম গরম চা তৈরিও করে দেন। শুনেছি এখানকার চা নাকি খুব বিখ্যাত, যারাই এখানে আসেন তারা এখানকার চা কিনে নিয়ে যান। টেস্ট করো, টেস্ট করো। চা এখানে আছে মোটামুটি সবই। পাশেই দেখুন গোপালধারা, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। এক একটা দেখুন দাম বিভিন্ন রকম লেখা আছে, দাম লেখা আছে, আর কিছু ক্যাটাগরি বোধহয় লেখা আছে। रोस्टर रोज এইটা ये क्या है? फेनिंग्स, फेनिंग्स ब्लैक मिल्क 700 रुपए किलो। আচ্ছা, এইভাবে সব দামগুলো লেখা আছে এখানে। ফার্স্ট প্লাসটা খুব কি মানে খুব অর্গানিক নাকি ওটা? फास्ट फ्लैश आपका जो पहला सबसे पहला प्लकिंग करने का टाइम का होता है ना, वही होता है। আর প্রথমবার যেটা তোলা হয় তাই তো, প্রথম ফার্স্ট প্লাকিং। सेकंड फ्लैश आता है, मूनलाइट होता है, बहुत सारे होते हैं चाय पत्ती। सेकंड फ्लैश का दाम কিরকম হয়? কিরকম? सेकंड फ्लैश का तो खत्म हो गया अभी। सेकंड फ्लैश का आपका 2000 2000 এই যে অরেঞ্জ ব্লসম, এটা 1500 টাকা কিলো। হ্যাঁ, 1500 টাকা কিলো নিচ্ছি এটা। এইখানের একটা বিশেষত্ব কি, যদি কেউ চা কেনেন তাহলে কিন্তু এনারা একটু টেস্ট করার জন্য দেবেন।
তো আমরা সেই জন্য সবাই মিলে এখন টেস্ট করার জন্য একটা একটা করে চা নিয়ে নিয়েছি। এই অভিজ্ঞতাগুলোও বেশ সুন্দর। টি এস্টেটের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই চা বাগানের চা খাওয়া, ব্যাপারটা ভালোই। আর অনেকক্ষণ ঠান্ডায় জুবুথুবু হয়ে যাচ্ছিলাম। চাটা সত্যি বলছি মানে ব্যাপক কাজ দিচ্ছে, ব্যাপক উপকার দিচ্ছে এখন। এইবার আমরা দেখতে চলে এসেছি মিরিক লেক। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরেই দেখা গেল একটা ছোট্ট পানের দোকান, সেখানে রং বেরঙের মশলা দেওয়া পান বিক্রি হচ্ছে। পানটার দাম কত গো? 30। হ্যাঁ 30। 30? জি। মিঠা মিঠা পান 30 টাকা দাম তো জি। হ্যাঁ अरे 30 अरे 30 30 दो। हाँ भालो। क्या क्या है इसमें? मुझे नाम नहीं पता। এই পানটা কেমন, কিরকম টেস্ট? আর বলুন, হায় হায় মুখে এমন ঢুকে গেছে অবস্থা খারাপ। पानी कैसे সবাই আসছে। এখন যাচ্ছি মিরিক লেকের দিকে, কিন্তু আবহাওয়ার অবস্থা সেই আগের মতোই আছে। এরপরেই চোখে পড়লো একটা পুল টাইপের জলাশয়। এর আগে আমি কখনো মিরিক যাইনি, তবে অনেক ভিডিও দেখেছি। প্রথমে ভাবলাম এটাই কি সেই জনপ্রিয় মিরিক লেক, তারপরে ভাবলাম দূর, সেটা তো এত ছোট নয়। এই পুলটার নাম হচ্ছে ইন্দ্রাণী। পুরো এলাকা জুড়ে অনেক ছোটখাটো দোকানপাট রয়েছে। পা রাখা মাত্রই একটা বেশ এনজয় টাইপের ফিল এলো, যদিও ততক্ষণে আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বিভিন্ন জিনিসপত্র নিয়ে আশেপাশে পসরা সাজিয়েছেন দোকানদারেরা। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের সামনে। পেছন দিকে সেই ব্রিজটা আছে, ওই ব্রিজটা থেকে এগিয়ে যাচ্ছি, আর পুরো কুয়াশা, মেঘ, একটু বৃষ্টির মতো পড়ছে। এদিকে আমার সম্ভবত একটু জ্বর এসছে, শরীরের অবস্থা খুব খারাপ। দারুণ সুন্দর একটা ব্রিজের মাধ্যমে লেকের এই দিক থেকে ওই দিকটা কানেক্টেড। সেখানেই আলাপ পরিচয় হলো টাট্টু ঘোড়াদের সাথে। লেকের পাশেই প্রায় 3 কিলোমিটার জুড়ে একটা রাস্তা রয়েছে, পাশেই রয়েছে পাইনের জঙ্গল। এসবের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম অনেকটা। বেশ ভালোই লাগছিল আমাদের। ঘোড়ার পিঠে চড়েও অনেকে এখানে ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের হাতে সেই সময় ছিল না। এদিকে বেলা যত বাড়ছে ততই অন্ধকার ঘনিয়ে আসছে, আর পুরোপুরি কুয়াশায় মোড়া পরিবেশ তৈরি হয়েছে। কুয়াশার পরিমাণটা এতটাই ভয়ঙ্কর যে ওপর থেকেও লেকের জল পর্যন্ত পরিষ্কারভাবে কিছু দেখতে পেলাম না। আর এখানে ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছে ডিপ্রেসড মুডে দাঁড়িয়ে রয়েছে। আমারই মতো অবস্থা বোধহয় এদের লাইফে। ঘোড়াগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গাগুলো এতই চকচক করছে, দেখে মনে হচ্ছে যেন কেউ ভেলভেট দিয়ে মুড়ে রেখেছে। মনে হলো একটা ঘোড়ার গায়ে গিয়ে একটু হাত দিই, কিন্তু তারপরে আবার চেপে গেলাম। কোথায় গুতিয়ে টুতিয়ে দেবে বাবা, বাইরে বেড়াতে এসে শেষে জখম হয়ে বাড়ি ফিরবো, সেটার দরকার নেই। আমার জন্য অন্যরাও বিব্রত হবে, এই সমস্ত ভেবে আবার একটু একটু করে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। তারপরেই দেখলাম নানা রকম দোকানপাট এখানেও রয়েছে। এই ড্রেসগুলো এখানে ভাড়ায় পাওয়া যায়, অনেকটা সেই বাতাসিয়া লুপের মতো ব্যবস্থা। ড্রেসগুলো পরে অনেকে ছবি টবি তুলছে দেখলাম। এখানে সম্ভবত একটা প্রি ওয়েডিং শুট হচ্ছিল, সেইটারও কিছুটা সাক্ষী থেকে গেলাম। তারপরে সেই বিখ্যাত জায়গাটা চলেই এলো, আই লাভ মিরিক। আর এখানেই কেটে গেল আমাদের অনেকটা সময়। তারপর আর কি, এবারে তাড়াহুড়ো করে কিভাবে বাইরে আসবো সেইটা খুঁজছি, কারণ রাস্তাটা কিন্তু 3 কিলোমিটার, অনেক দূর হেঁটে গিয়েছি। এবার আমাদেরকে ফিরতে হবে। আজকেই ফেরার ট্রেন, আমাদের যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রচন্ড অন্ধকার হয়ে গেলে রাস্তায় নানা রকম অসুবিধা হতে পারে, সে কথা ভেবেই আমাদের উৎকণ্ঠা বাড়ছিল। ঠিক এই সময় কানে এলো ঢিপঢাপ আওয়াজ, তার স্বরে বাজছে ভোজপুরি গান। মিরিক লেকের পাশে যে পাইনের জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই জঙ্গলের যে ন্যাচারাল বিষয়টা সেটা আমি বলবো নষ্ট হয়ে গেছে। আমি একটু ক্যামেরাকে একটু ঘোরাবো এই সাইডে, দেখুন এরকম যদি অবস্থা হতে থাকে, উপরে একটু দেখাতে বলবো, তাহলে পাইনের জঙ্গলের যে ন্যাচারাল ব্যাপারটা থাকে সেটা তো অবভিয়াসলি নষ্ট হবেই। তো যাই হোক, শরীরের অবস্থা খুব খারাপ। আমরা এখন আবার এনজিপির দিকে যাব, মানে জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা আজকে উঠবো আবার পাহাড়িয়া এক্সপ্রেসে। পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে বিদায়, টাটা।